এখনো নির্বাচনী পরিবেশ নেই মনে করেন প্রার্থিতা হারানো আপিলকারীরা। টাঙ্গাইলে বিএনপিতে বিভক্তি, ভোটের জটিল হিসাব। দেশ জুড়েই তীব্র শীত, বিপর্যস্ত জনজীবন। দেখছেন এটি নিউজ, দেশের খবরে সবাইকে স্বাগত জানাই। আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো শুনছিলেন। এবারে জাতীয় নির্বাচন ও গণভোটের খবর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রম চলছে তৃতীয় দিনের মতো। আপিলের গতকাল মঙ্গলবার রাজধানী আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ৪২টি আবেদন জমা পড়ে। আজ দুপুর ১টা পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ২০৫টিতে। আপিল আবেদন গ্রহণ চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন। আর বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১,৮৪২ জনে। আপিল জমা দিতে এসে নির্বাচনী পরিবেশ নেই বলে অভিযোগ করে এ বিষয়ে ইসিকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান মনোনয়ন বঞ্চিতদের অনেকেই। তৃতীয় দিনেও নির্বাচন কমিশনে আপিল করেছেন প্রার্থীরা। নির্বাচন ভবনে এই মুহূর্তে আছেন সহকর্মী মাহফুজা মোসলেহি। সবশেষ পরিস্থিতি জানবো তার কাছ থেকে। মাহফুজা মোসলেহি, শুনছিলাম দুপুর ১টা পর্যন্ত প্রায় ২০৫টি আপিল পড়েছে, এখনো চলছে কিনা? আমি আগের বুলেটিনগুলোতে জানিয়েছিলাম যেমনটি যে আজ কিন্তু মনোনয়ন বাছাইয়ে যারা বাদ পড়েছিলেন সেই বাতিল হওয়া যেসব মনোনয়নপত্র এবং তার প্রার্থী যারা, বিশেষ করে সম্ভাব্য প্রার্থী যারা, তারা কিন্তু আজকে সকাল থেকেই আমরা দেখেছি যে এই কমিশন ভবনের নিচে যে রাখা বুথ সেখানে আপিল দায়ের করছেন। সব শেষ সময়ে পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত যদি আমি বলি, গত ৩ দিনে ২৫০টিরও বেশি আপিল দায়ের করেছেন প্রার্থীরা এবং তাদের কারো কারো পক্ষে এসে তাদের প্রতিনিধিরাও এই দায়ের কার্যক্রমে অংশ নিয়েছেন। তবে তারা যে বিষয়টি বারবার অভিযোগ করেছেন যে তুচ্ছ কারণেই মূলত আসলে এই ধরনের একটি ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। কারণগুলোর মধ্যে অনেকেই বলেছেন যে ঘর ভাড়ার যে বিষয়টি সেটি আসলে দেয়া হয়নি। অনেকে বলেছেন যে নামের যেই বানান সেটি সঠিক ছিল না। কেউ বলেছেন যে আয়কর রিটার্নের দাখিলের যে বিষয়টি সেখানে কিছুটা অসঙ্গতি লক্ষ্য করা গেছে। আবার কেউ বলেছেন যে একেবারেই তুচ্ছ কারণ, যেখানে আসলে তাকে দেখানো হয়েছে যে তার বিদ্যুৎ বিল দেয়া হয়নি, কিন্তু উনি বলেছেন যে আজকে ১ ঘন্টা সময় আছে, যেহেতু এখন আমি এটা দিতে পারি, তাহলে কেন তাকে এই বাতিলের থেকে, বাতিল খাতা থেকে বাদ দেওয়া হবে না, এরকম একটি প্রশ্ন কিন্তু তারা বারবার করেছেন। কিন্তু নির্বাচন কমিশন এ ব্যাপারে তাদের উপরে অবিচার করছে, এরকম অভিযোগও কিন্তু আমরা দেখেছি। আর ভোটের মাঠের যেই পরিবেশ সেটি কিন্তু তারা অসন্তোষ প্রকাশ করেছেন এবং শঙ্কা প্রকাশ করছেন। তারা বলছেন যে বড় দলের প্রতি পক্ষপাত আচরণ করছে নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী। তারা বারবারই বলছেন যে যাচাই বাছাই প্রক্রিয়ায় যেমন নির্বাচন কমিশন পক্ষপাত করেছে বড় দলের প্রতি, তেমনি ছোট দলগুলো এবং স্বতন্ত্র প্রার্থী যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু তারা এই ধরনের একটি অবিচার করছে, এমন অভিযোগ ছিল। সব শেষে যেটি বলতে চাই যে এই আপিল দায়ের চলবে ৯ জানুয়ারি পর্যন্ত এবং ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে নিষ্পত্তির কার্যক্রম। তবে সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আগামী ভোটের মাঠে এই আপিল ক্ষেত্রে যারা এসছেন এবং মনোনয়ন বঞ্চিত যারা রয়েছেন তারা আসলে কতটা এগিয়ে যেতে পারছেন সেটি দেখার জন্য। জি বাবলি, পরবর্তী খবরে আমি জানাতে পারবো এখানকার আরও আপডেট। এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতির খবর এখানকার। আপনাকে ধন্যবাদ, থাকুন সেখানে। দর্শক, প্রার্থীদের তৃতীয় দিনের আপিলের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজা মোসলেহি। যাচ্ছি পরের সংবাদে।
টাঙ্গাইলে অন্যান্য দলে বড় কোনো দ্বন্দ্ব না থাকলেও বিএনপির অভ্যন্তরীণ কোন্দল প্রকট। ৮টি সংসদীয় আসনের মধ্যে ৬টিতেই বিএনপির প্রার্থী বাতিলের দাবিতে আন্দোলন ও সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার প্রভাব পড়তে পারে আসন্ন নির্বাচনে। টাঙ্গাইল প্রতিনিধি নওশাদ রানা সানভীর তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। মিষ্টি, শাড়ি, আনারসের জন্য বিখ্যাত টাঙ্গাইল জেলা থেকে বিভিন্ন সময়ে এমপি মন্ত্রী হয়েছেন অনেকেই। তারা বেকারত্ব, শিক্ষা, স্বাস্থ্য ও যাতায়াত খাতের উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিলেও তার প্রতিফলন খুব একটা দেখা যায়নি। জেলাবাসীর মুখে এখনও উচ্চারিত হয় সাবেক মন্ত্রী আব্দুল মান্নান ও মেজর জেনারেল মাহমুদুল হাসানের নাম। পরবর্তী সংসদ সদস্যদের ভূমিকা নিয়ে রয়েছে অসন্তোষ। এই যে ৬০ বছর বয়সে আমার হয়েছে, আমি তো ৮টা-৯টা নির্বাচন দেখছি। এই নির্বাচনের মধ্যে যে চুক্তিপত্র দিচ্ছে কেউ কিচ্ছু করে দিতে পারেনি, অন্তত কাকই না আমি দিইনি। স্বাধীনের পরে মান্নান সাহেব উন্নয়ন করছে, মানুষজন চাকরি বাকরি দিচ্ছে, এটা উপকার করছে খুব। আর মাহমুদুল হাসান জাতীয় বাড়ি যে সময় ছিল সেই সঙ্গে ভালোই উন্নয়ন, স্কুল, মাদ্রাসা এনার বেলা তৈরি করছে। একদিকে ভোটারদের অসন্তোষ, আরেকদিকে টাঙ্গাইলের ৮টি আসনের মধ্যে ৬টিতেই বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে আন্দোলন ও সংঘর্ষের ঘটনা। ৪টি আসনে বিএনপির একাধিক বিদ্রোহী প্রার্থী। যারা সারা জীবন কাজ করেছে তাদের না দিয়ে মানে কেন্দ্রীয় নেতা হিসেবে অনেকে মূল্যায়ন করা হয়েছে। এটা ভোটের মাধ্যমে প্রভাব পড়বে। তারপর আমি মনে করি যে দলের স্বার্থে সবাই ঐক্যবদ্ধভাবে মিলমিশ হয়ে তারা কাজ করবে। যারা ধানের শীষকে ভালোবাসেন, যারা জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসেন, বেগম খালেদা জিয়া, তারেক রহমানকে ভালোবাসেন, তারা অবশ্যই দলের পতাকা তলে আসবেন এবং ইতিমধ্যেই চলেও এসেছেন সকলে। টাঙ্গাইল ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আহমেদ আজম খান সম্প্রতি মুক্তিযোদ্ধা নেতা খালেক মণ্ডলকে হুমকি দিয়ে সমালোচনায় পড়েন। ভাইরাল হয়েছে তার হুমকির কল রেকর্ড। এরই মধ্যে সখীপুর উপজেলা থেকে সভাপতি, সম্পাদক সহ প্রায় ২০ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। খালেক মণ্ডল সাহেবের সাথে যে ভিডিওটা ভাইরাল হয়েছে, এই অডিওটা কি করে ভাইরাল হলো? আমি তো এই ভাষায় কথা বলার মানুষ নই। আটিয়া মসজিদে নামাজ পড়ে, মাজারে মিলাদ পড়ে কালীহাটি পৌঁছে সবাইকে জানাচ্ছি যে আমি নির্বাচনে আল্লাহর রহমতে প্রার্থী হয়েছি। টাঙ্গাইলের আসনগুলো বিএনপির দলীয় কোন্দলের সুবিধা পাচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে আরও যা থাকছে। পনেরো বছরেও মেলেনি ফেলানী হত্যার ন্যায় বিচার। লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। হাড় কাঁপানো শীতে কাঁপছে মেহেরপুর। কনকনে শীতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষ। খোলা বাজারে গরম কাপড়ের দোকানে বেড়েছে ভিড়। গাংনী উপজেলা শহরের গরম কাপড়ের মার্কেট থেকে জানাচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। কারণ একটু জানাবেন, এই তীব্র শীতে আসলে মানুষরা কিভাবে জীবিকা নির্বাহ করছে এবং সেই সাথে গরম কাপড়ের মার্কেটের উপর কেমন চাপ পড়েছে, ক্রেতারা কি বলছেন? সংযুক্তি স্থাপন করা সম্ভব হচ্ছে না, আমরা পরবর্তীতে আবারও চেষ্টা করব। যেমনটি বলছিলাম, দেশজুড়েই তীব্র শীত, বিপর্যস্ত জনজীবন, হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগের চাপ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নওগাঁর বদলগাছিতে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। সর্বনিম্ন তাপমাত্রার দিনে নওগাঁয় কুয়াশার আধিক্য তেমন না থাকলেও বইছে হাড় কাঁপানো হিমেল হাওয়া। শীতের দাপটে স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। চুয়াডাঙ্গায় বুধবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। মাঝারি শৈত্যপ্রবাহের কারণে খেটে খাওয়া ছিন্নমূল মানুষরা চরম ভোগান্তি সইছেন। গোপালগঞ্জ বুধবার সকাল ৬টার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে কৃষকরা মাঠে কাজ করতে পারছেন না। রাস্তায় মানুষের উপস্থিতিও একেবারেই কম।
দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের ওপর বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে এসেছে 7-এর ঘরে। গত কদিন ধরে ঠিকমতো দেখা মিলছে না সূর্যের। লালমনিরহাটে ঘন কুয়াশা ও তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা 7 দিন সূর্যের দেখা নেই। উপকূলীয় জেলা ভোলায় ঘন কুয়াশার ঠান্ডা বাতাসে স্বাভাবিক জীবনযাত্রা অনেকটাই ব্যাহত। ভোর থেকেই কুয়াশায় ঢেকে থাকে সড়ক ও নদীপথ। নাটোরে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা অনেকটাই দুর্বিষহ হয়ে উঠেছে। অতিরিক্ত ঠান্ডার কারণে সন্ধ্যার পর থেকেই শহর ফাঁকা হয়ে যাচ্ছে। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এর আগে যেমনটি জানাচ্ছিলাম মেহেরপুরের খবর, কনকনে শীতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষ। খোলা বাজারে গরম কাপড়ের দোকানে বেড়েছে ভিড়। গাংনী উপজেলা শহরের গরম কাপড়ের মার্কেট থেকে জানাচ্ছেন প্রতিনিধি জুলফিকার আলী কানন। কারণ একটু জানাবেন মেহেরপুরের পরিস্থিতি, এই তীব্র ঠান্ডায় মানুষ কিভাবে জীবিকা নির্বাহ করছে এবং গরম কাপড়ের মার্কেটে যেখানে আপনি আছেন সেখানে কারা কেনাকাটা করছেন, ক্রেতারা কি বলছেন? তৈরি হয়েছে বিশেষ করে শুধু মানুষ না, এই জেলার প্রাণীগুলো কিন্তু জবতব হয়ে পড়েছে। বিশেষ করে এই জেলার মানুষ, নিরন্ন মানুষগুলো যারা খেটে খাওয়া মানুষ, দিনমজুর মানুষ, তারা গরম পোশাক কেনার জন্য খোলা মার্কেটগুলোতে কিন্তু তারা ঝুঁকেছে। আমি যে মার্কেটে দাঁড়িয়ে আছি এটা মেহেরপুরের গাংনী উপজেলার একটি খোলা মার্কেট, গরম কাপড়ের মার্কেট। এখানে বিশেষ করে 20 টাকা থেকে শুরু করে 100, 500, 1000 এবং 2000 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের পোশাক পাওয়া যাচ্ছে। সোয়েটার, গেঞ্জি থেকে শুরু করে টুপি এবং শিশু, নারী, বৃদ্ধ সকল শ্রেণী পেশার মানুষের কিন্তু এই জায়গাতে বিভিন্ন পোশাক পাওয়া যাচ্ছে। আমি যে মার্কেটে দাঁড়িয়ে আছি এখানে যারা ব্যবসায়ী রয়েছেন, এই ব্যবসায়ীরা বিভিন্ন এলাকা থেকে গরম কাপড়ের কিনে আনছে এবং তারা এই মানুষের মধ্যে বিক্রি করে। কাল থেকে সন্ধ্যা অবধি এই মেহেরপুর প্রতিনিধি জুলফিকার আলী কানন এতক্ষণ যুক্ত ছিলেন। সময় হয়ে গেল একটা বিরতি নেবার, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন। স্বাগত, আবারও দেখছেন দেশের খবর। কুড়িগ্রাম সীমান্তে বহুল আলোচিত কিশোরী ফেলানী খাতুন হত্যার 15 বছর আজ। 2011 সালের 7 জানুয়ারি ফুলবাড়ির অনন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নির্মমভাবে নিহত হয় কিশোরী ফেলানী। দীর্ঘ 4.5 ঘন্টা কাঁটাতারে ঝুলে থাকে ফেলানীর রক্তাক্ত মৃতদেহ। সেই ছবি দেশ বিদেশের গণমাধ্যমে ছড়িয়ে পড়লে মানবাধিকার সংগঠনগুলোর তীব্র সমালোচনার মুখে পড়ে ভারত। পরে আন্তর্জাতিক চাপের মুখে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষের বিচারের ব্যবস্থা করা হয়। কিন্তু দীর্ঘ 1.5 দশকেও সঠিক বিচার না পাওয়ায় আজও কাটেনি ফেলানীর পরিবারের হতাশা ও ক্ষোভ। ভারতের উচ্চ আদালতে মামলাটি ঝুলে থাকায় ন্যায় বিচারের আশায় দীর্ঘ প্রতীক্ষায় দিন গুনছেন ফেলানীর বাবা মা। লালমনিরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে রনি মিয়া নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। লালমনিরহাট 15 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, ভোরে 4-5 জন দই খাওয়া সীমান্ত এলাকায় গরু আনতে যায়। ভারতীয় 78 বিএসএফ এর শিশরাম ক্যাম্পের টহল দল গুলি ছুড়লে 902 মেইন পিলারের পাশে গুলিবিদ্ধ হন রনি মিয়া। বিজিবির সহায়তায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শেষ করব দেশের খবর, তবে তার আগে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে শিরোনামগুলো আরেকবার। এখনো নির্বাচনী পরিবেশ নেই মনে করেন প্রার্থিতা হারানো আপিলকারীরা। টাঙ্গাইলে বিএনপিতে বিভক্তি, ভোটের জটিল হিসাব। দেশ জুড়েই তীব্র শীত, বিপর্যস্ত জনজীবন। পনেরো বছরেও মেলেনি ফেলানী হত্যার ন্যায় বিচার। লালমনিরহাটে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত। এই ছিল দেশের খবরে।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।